নমস্কার। গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে শুনব পল্লবী ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও অশরীরী আখড়ার দ্বিতীয় পর্বটি। প্রথম পর্বে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমরা চাইব দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টস বক্সে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আগামীর কঠিন পথ চলা আরও সহজ করে তুলবে। তো চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প, পল্লবী ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও অশরীরীর আখড়া। গল্প পাঠে বাপি। বিছানায় উঠে বসে আমি এদিক ওদিক চাইলাম। বোধহয় অমাবস্যার রাত ছিল। যেদিকে তাকালাম সেদিকেই শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখা গেল না। আমি ভয় পেলাম। পৈতেটা ছুঁয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। ভয় কমে এলো। আমি ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। এতক্ষণে অন্ধকারটা চোখ সওয়া হয়ে গিয়েছে। দরজা দিয়ে বাইরে তাকাতেই দেখি দুটো জ্বলন্ত চোখ আমার দিকে চেয়ে আছে। আমিও সেই দিকে এক দৃষ্টে চেয়ে রইলাম। কয়েক মুহূর্তের জন্য আমার চোখের পলক যেন থমকে দাঁড়িয়ে গেল। দেখে মনে হলো সেই চোখের চাহনিতে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। জ্বলন্ত চোখ দুটি লক্ষ্য করে আমি এগিয়ে গেলাম। আমি যত এগিয়ে গেলাম তত সেই চোখের দীপ্তি বাড়তে লাগলো। আমি তখনও সেই জ্বলন্ত চোখের দিকে এক দৃষ্টে চেয়ে আছি। হঠাৎ সেই স্থির চোখ দুটি নড়ে উঠল এবং একটা পরিষ্কার শব্দ ভেসে এলো। এবারে অন্ধকারের ভেতর ভালো করে তাকাতেই প্রাণীটা চোখে পড়ল। একটা কালো কুচকুচে বেড়াল, যেন একেবারে অন্ধকারের সাথে মিশে আছে। অত্যন্ত মনোযোগ দিয়ে না দেখলে তাকে দেখা যায় না। প্রাণীটার কাছে পৌঁছনোর আগেই সেটি নিঃশব্দে অন্ধকারে মিলিয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তবু আমার যেন মনে হতে লাগলো এই বাড়ির একটা অপ্রত্যাশিত কিছু একটা ঘটতে চলেছে। পূর্বের গন্ধটা এখন বেড়ে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাথাটা ঝিমঝিম করছে। আমি বিছানায় ফিরে গিয়ে ঘুমোবার চেষ্টা করলাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। পরদিন সকালে ঘুম যখন ভাঙল তখন বাইরে থেকে চেঁচামেচি ও বিলাপের শব্দ ভেসে আসছিল। আমি তখনই বিছানা ছেড়ে দৌড়ে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি শব্দ আসছে ওপরতলা থেকে। ওপরতলায় গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে সত্যি মুখে বলা যায় না। বারিনবাবু ভুল কিছু বলেননি সেদিন। ঘরের ভেতরে একটি 26-27 বছরের যুবক মৃত অবস্থায় পড়ে আছে। বারিনবাবুর মুখে আগের মৃত্যুগুলোর বর্ণনা ঠিক যেমন আমরা শুনেছিলাম, এটাও সেই একেবারেই একই রকম। মৃত ব্যক্তির শরীরটাকে মাঝখান থেকে চিড়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আশেপাশে
ছড়িয়ে ছিটিয়ে ফেলা রয়েছে। রক্তে রক্তে যেন ঘর ভেসে যাচ্ছে। রক্তের আষ্টে গন্ধে ঘর ভরে উঠেছে। আমাকে কেউ খেয়াল করল না। আমি দেখলাম বারিনবাবু হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছেন। তিনি যে প্রচণ্ড আঘাত পেয়েছেন তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তার কাছে যেতেই তিনি বিষণ্ণ কণ্ঠে আমায় বললেন, এবার আমার কি হবে ঠাকুরমশাই? মোহন তো অনেক দিন আগেই গেছে। এবার যে দ্বিজেনও ছেড়ে চলে গেল, আমি কিভাবে আমি আমার পরিবারকে রক্ষা করব আপনি বলুন ঠাকুরমশাই। দ্বিজেন আপনার মেজ ছেলে? আগে হ্যাঁ। আমি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা একটু সরে যান দেখি, জায়গাটা একটু ফাঁকা করুন। সবাই সরেও গেল। আমি মৃতদেহর কাছে এগিয়ে গেলাম। আমি এতক্ষণে কাল রাতের ওই তীব্র গন্ধের কারণটা বুঝতে পারছি। কাল রাতেই এ বাড়িতে কোনো অশরীরীর আগমন ঘটেছিল। মৃতদেহ দেখে মনে হলো এ কাজ কোনো যে সে অশরীরীর কাজ নয়, এ কোনো ভয়ঙ্কর অতি প্রাকৃতিক জীবের কাজ। কিন্তু আমার মনে তখনও একটা প্রশ্ন ঘুরছিল, কোনো অতি প্রাকৃতিক জীব এমনটা কেন করবে? অর্থাৎ কোনো তন্ত্র সাধক যে তার ক্ষমতার বলেই এসব কাজ করাচ্ছেন তা আমি বেশ বুঝতে পারলাম। তার মানে এই বাড়ির পুরোহিত ঠিকই বলেছিলেন। কিন্তু আমার এখন কি করণীয় কিছুই বুঝে উঠতে পারলাম না। আমার আরও একবার মনে হলো এসব কিছুর মধ্যে যেন আমার কোনো দৃঢ় সংযোগ রয়েছে। কেন যে মনে হলো তা বলতে পারবো না। যথাসময়ে বারিনবাবুর মেজ ছেলে দ্বিজেন্দ্রনাথের সৎকারের ব্যবস্থা হলো। এবারে বাড়ির সকলে নিজেদের নিরাপত্তা নিয়ে অনিশ্চিত হয়ে পড়ল। বিকেল বেলায় আমি বাড়ির পেছনের দিকটা ঘুরে দেখতে গেলাম বারিনবাবুর সাথে। বারিনবাবু অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছেন। তিনি এখনও আমার উপর ভরসা করে আছেন। আমি তখনও কোন পথে এগোবো কিছুই ঠিক করে উঠতে পারিনি। কিন্তু এটুকু বুঝতে পেরেছি যে কোনো রক্ত মাংসের মানুষের হাতে এ ঘটনায় আছে। আমি বারিনবাবুকে জিজ্ঞেস করলাম, বারিনবাবু, বলছিলাম আপনার চেনা কেউ আছে যে আপনার ক্ষতি করতে চায়? আগে মনে তো হয় না, কারণ আমরা যত বড় পরিবারই হই না কেন তার ভেতরে আমাদের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। তাছাড়া ব্যবসার ক্ষেত্রে এমন কিছু শত্রু আমার তৈরি হয়নি যে আমার ক্ষতি করার জন্য এত বড় কিছু করে ফেলবে। কিন্তু কি? না, তেমন কিছু নয়। আমার তো মনে হয় না কোনো মানুষ আমার ক্ষতি করছে। আপনি এই নৃশংস অশরীরীদের এই বাড়ির সীমানা থেকে দূর করুন ঠাকুরমশাই। নয়তো এমন চলতে থাকলে তো রাঘবপুরের জমিদার বাড়ি শ্মশানপুরীতে পরিণত হবে। আমি বললাম, চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করব। তবে আমার একটু সময় দরকার। এখন এই অশরীরীদের প্রকৃতি বোঝাটা অত্যন্ত জরুরি, নইলে কোনো পদক্ষেপ গ্রহণ করা মুশকিল হয়ে পড়বে। তাছাড়া এই অশরীরী যাকে আমরা কেউ দেখিনি, যার অস্তিত্ব এই 4টি হত্যা ছাড়া আর কোনো প্রমাণ নেই,
সে যে আসলে কি চায় সেটা জানতে পারলেও এগোনো যেত, কারণ কোনো অশরীরী অকারণে এমন হত্যাকাণ্ড চালাবে না। সে কোনো কারণে রুষ্ট হয়েছেন, আমাদের কাছে কিছু চায়, এজন্যই এমন কাজ করছে। কেবলমাত্র যদি না কোনো মানুষ এই কাজের জন্য তাকে প্ররোচিত করে। এ কি তবে মানুষের কাজ বলছেন? আমি সে প্রশ্নের জবাবে কিছুই বললাম না। তোমরা জানো না, এরকম অতি প্রাকৃতিক জীব একা একা জাগ্রত হয় না। তাকে জাগিয়ে তোলার জন্য যে শক্তির প্রয়োজন তা কেবলমাত্র মানুষই সরবরাহ করতে পারে। অর্থাৎ এ কাজের পিছনে অবশ্যই এক মানুষের হাত আছে। কিন্তু এ কথা আমি বারিনবাবুকে জানালাম না। কিশোরী হঠাৎ কাহিনীর প্রবাহে বাধা দিয়ে তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আপনার আপনার নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা হয়নি ঠাকুরমশাই? যেখানে যেখানে একজন ব্রাহ্মণ এই অশরীরীকে প্রতিরোধ করতে গিয়ে প্রাণ খুইয়েছেন। এবার তারানাথ বলল, একেবারেই না। প্রথমত, আমি নিজের বিপদের কথা আগে থেকেই বুঝতে পারি, কিন্তু সেরকম কোনো আভাস আমি তখনও পাইনি। তাছাড়া আমি বলেছি যে ওখানে নিজের চেনা কিছু অস্তিত্ব আমি অনুভব করেছিলাম, যা আমার ভয় দূর করতে অনেকটা সাহায্য করেছিল। এবার কিশোরী বিজ্ঞের মতো মাথা নাড়ল। তারানাথ বলল, কি হে, এবার তাহলে আর এক দফা চা বলি? আমরা মাথা নেড়ে সম্মতি জানালাম। তারানাথ উঠে গেল চা আনতে। আমি আর কিশোরী সিগারেট ধরালাম। তারানাথ আমাদের চেয়ে বয়সে অনেকটাই বড়, তাই আমরা সচরাচর তার সামনে সিগারেট খাই না। সে গল্প বলার ফাঁকে ফাঁকে যখন উঠে ঘরের ভেতরে যায় তখনই আমাদের প্রয়োজন মিটিয়ে নিই। তারানাথও ব্যাপারটা বোঝে, তাই সেও একবার বাড়ির ভেতরে গেলে খানিক সময় অপেক্ষা করে তারপরেই ফিরে আসেন। কিছুক্ষণ পর তারানাথ চা নিয়ে ফিরে এলো। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ আবার বলতে শুরু করলো, আমি ও বারিনবাবু বাড়ির পেছনে পৌঁছে দিঘির দিকে গেলাম। এই দিকে দিঘির চারপাশটা একটু পরিষ্কার। তাছাড়া পেছনের দিকে বাঁশ ও তেঁতুলের জঙ্গল। আমি বারিনবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বারিনবাবু, এ বাড়িতে কোনো কালো বেড়াল আছে? কালো বেড়াল? না না, কালো বেড়াল কি? কোনো প্রকার বেড়ালই তো নেই। কিন্তু কেন বলুন তো? না না, তেমন কিছু নয়, এমনি মনে হলো তাই। আমি বারিনবাবুকে কাল রাতের কথাটা আর বললাম না। এমন সময় শোনা গেল বাড়ি থেকে বারিনবাবুকে কেউ ডাকছে। আমি বারিনবাবুকে বললাম, আপনি যান, আমার কোনো প্রকার অসুবিধে হবে না। বারিনবাবু তবুও কিন্তু কিন্তু করতে লাগলেন। বললেন, না না, এখানে আপনাকে একা রেখে আমি কিভাবে যাই? আরে আপনি যান, আমি তো বলছি কিছুই হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। যেতে বলছেন? আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরবেন ঠাকুরমশাই। বোঝেনি তো, ভয় হয়। আমি এদিকটা একটু ঘুরেই চলে আসছি, বিচলিত হবেন না। আপনি এগোন, আমি একটু পরেই আসছি। শেষ পর্যন্ত
আমার আশ্বাস নিয়েই তিনি বাড়ি ফিরে গেলেন। এরপর আমি দিঘির চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। দিঘির পেছনে জঙ্গলের দিকটা গিয়ে দেখলাম জঙ্গলটা খুব একটা ঘন নয়, তবে একেবারে পাতলাও নয়। আমি সেটাও ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে একটা জায়গায় আমার চোখটা আটকে গেল। একটা অশ্বত্থ গাছ। অস্বাভাবিক কিছু নয়, তবে তবে কিছু একটা খটকা লাগলো। কেমন একটা গন্ধ ভেসে আসছিল ওদিক থেকে। আমি অশ্বত্থ গাছটির দিকে এগিয়ে গেলাম। ওদিকে গিয়ে যা দেখলাম তা দেখলেই বোঝা যায় এখানে কোনো তান্ত্রিক কিছু নিম্ন ক্রিয়াকলাপ করেছেন। অশ্বত্থ গাছটার নিচে সবার সামনে একটা হোমের বেদি তৈরি করা, তাতে ছাই আর কিছু নেই। সব উড়ে গেছে, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেদির ওপর একটা ছোট সাদা মতো কোনো বস্তু পড়ে আছে। আরও একটু কাছে গিয়ে জিনিসটা ভালো করে দেখতেই চমকে উঠলাম। একটা ছোট মাথার খুলি, কিন্তু এ খুলি তো মানুষের নয়, এ তো কোনো এক প্রাণীর। খুলিটা হাতে নেওয়ার জন্য নিচু হয়েছি। অমনি আমার বুকটা ধড়াস করে উঠল। এ তো বেড়ালের খুলি। বেদির পাশে ছেটানো রক্তের এই শুকনো দাগগুলো তবে বেড়ালেরই। স্পষ্ট বুঝতে পারলাম এটি হয়েছে কমপক্ষে 1 মাস আগে। এছাড়া আশপাশে সিঁদুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনো। বিভিন্ন গাছের পাতা, শিকড় বাকড় রয়ে গেছে সেই সাথেই। দেখি চারপাশে ছড়িয়ে রয়েছে কালো লোম। এও যে সেই বেড়ালটারই, তাতে কোনো সন্দেহ নেই। বুঝলাম এখানে একটা কালো বেড়াল বলি দেওয়া হয়েছে। রক্তের দাগগুলো তারই। হয়তো দেহ কোনো প্রাণীতে নিয়ে গেছে। এখানে তন্ত্রের কোন প্রকার হোম করা হয়েছে তা ঠিক ধরতে পারলাম না। এ বিষয়ে আমি চিন্তা করতে লাগলাম। আর তখনই আমার কাল রাতের কথা মনে পড়ল। আর মনে পড়তেই গা শিউরে উঠল। আমি আন্দাজ করলাম যে এই কালো বেড়াল বলি হওয়ার সাথে এই বাড়ির হত্যাকাণ্ডের কোনো না কোনো সংযোগ রয়েছে। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হলো, এই কাজটি কার? অসংখ্য ধন্যবাদ আমাদের এই গল্পটি শোনার জন্য। আমাদের এই গল্পের দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান। আপনাদের একটি কমেন্টস আমাদেরকে আরও উৎসাহিত করে তুলবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই গল্পের তৃতীয় পর্বটি। ততক্ষণ পর্যন্ত গল্পবাবুর সাথেই থাকুন। ধন্যবাদ।